অকপটে হেমেন মণ্ডলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনারা শুনেছেন হেমেন মণ্ডলের নানান জীবনের ওঠানামার কথা। দ্বিতীয় পর্বে আমরা স্বাগত জানাচ্ছি হেমেন মণ্ডলকে। হেমেনদা, সিপিএম আপনার জীবনে কতখানি ভূমিকা নিয়েছে? সিপিএম একখানা জিনিস কি, সিপিএমকে আমি বাইরে খুব কম চিনেছি। আমি 67-8-এ দেখেছি সিপিএমকে। আমাদের সিপিএমের মানে এই কমিউনিস্টেরা বলে, এরা কমিউনিস্ট বলে কিছু, এরা কমিউনিস্টই না। আমার বক্তব্য কিছু না, আমি একটু কম বয়স এদের দেখেছি। এরা হচ্ছে কমিউনিস্টের নামে কলঙ্ক। এদের জেলে গিয়ে আমাদের চারু মজুমদার গ্রুপ বলতো দেখো হেমেন, আমি বললাম তাই তোরা ভালো খাস না কেন, তোরা তো ভালো চাইলে পেতে পারি। সেখানে জেলে দেখতে পাচ্ছি সিপিএম আছে। সংশোধনবাদী নকশাল বলতে এই ধরুন অসীম চ্যাটার্জি, কানু সান্যাল বা জঙ্গল সাঁওতাল, হ্যাঁ, এদের সিনিয়রদের বললাম, এরা হচ্ছে সংশোধনবাদী নকশাল। তারপরে হচ্ছে চারু মজুমদার গ্রুপের আরও কিছু ছিল। হ্যাঁ, আমি চারু মজুমদার ছাড়া আরও আমি নিশীথ ভট্টাচার্যকে দেখেছি, আজিজুল হক দেখেছি। সেই সময় তারা মানে চারু মজুমদার গ্রুপ করে জেলে গেছিলো এবং পরবর্তীকালে তারা আবার পাল্টিও খায়। মানে ওই একটা কথাই হচ্ছে, বিপ্লবী কিছুদিন থাকা যায়, কিছু বছরের জন্য থাকা যায়। যে হচ্ছে সারা জীবন বিপ্লবী থাকবে সেই হচ্ছে আসল বিপ্লবী। হ্যাঁ, এইটাই হচ্ছে আমি তখন মানে না রাজনীতি করি, শুধু কোনো সময় মানে সকাল আমি কোনোদিন মদ গাঁজা খাইনি, আর মেয়ে ছেলে কোলে নিয়ে বসাইনি বলে আমার 24 ঘন্টা মাথা, আমি ঘুমানো ছাড়া সবসময় আমার মাথা খেলে এখনো পর্যন্ত। সবসময় কাগজে খবর পড়ি, এই যে এখন লড়াই হচ্ছে সমস্ত, আমার একটা নিজস্ব ওপিনিয়ন আছে। তো আমি তো মদ খেয়ে মাতলামি করি না বা মেয়ে ছেলে নিয়ে বসি না, সেই জন্য সবসময় আমার খোলে এইটা যে এটা কি হওয়া উচিত না উচিত। হয়তো সাধারণ মানুষের সঙ্গে আমার মিলবে না এই কথাগুলো। আমি এই কমিউনিস্টের জেলে দেখেছি, এই চারু মজুমদার গ্রুপ বাদ দিয়ে এদের বলতাম আমি, তোরাও তো ভালো মন্দ খেতে পারিস। তখন জেলে ধরুন আমুল বাটার আছে রেগুলার, হ্যাঁ, পাউরুটি হাফ পাউন্ড, 1 লিটার দুধ, তারপরে একদিন মাছ একদিন মাংস এবং সঙ্গে ফল, হ্যাঁ, এই খাবার দাবার। হ্যাঁ, মানে আমি খেয়েছেন কি আপেলের চাটনি খেয়েছেন কোনোদিন? না, আপেলের চাটনি আমি খাইনি। হ্যাঁ, ওরা খেত জেলে এই মাখন গলিয়ে, আমুল বাটার গলিয়ে, হ্যাঁ, দুধ, এই লুচি ভাজা খেয়েছেন? না, তাও খাননি। হ্যাঁ, আমিও তখন খাইনি, আমরা মধ্যবিত্ত পরিবার ছিলাম। কিন্তু আমুল বাটার গলিয়ে দুধ খাবো বা আপেলের চাটনি কমিউনিস্টরা খেত। হ্যাঁ, এরা খেত এগুলো। আর কেয়ালের নাম, এরা জেলে এইসব খেত। আর ওদের বললে আমি অনেক সময় একটু বলেছি, তোমরা নকশালদের বললো হেমেন্দা, আমরা তো চাইলেই, আমরা যদি আলাদাভাবে চাই যে আমরা একটা আলাদা ঘর নেবো, খাবো, তাহলেই তো দেবে। কিন্তু আমরা সারা জেলখানার সাধারণ কয়েকদিকে খাওয়া, আমরাও খাবো সেইটা। কিন্তু আমরা রাজনীতি করি বলে খাবো। হ্যাঁ, না, অনেকে বলেন যে সিপিএম এর উপর একটা রাগ আছে, তার কারণ হচ্ছে গৌরীবাড়ি ঘটনাটার জন্য আপনার রাগ রয়েছে। না, তার আগে থেকে আমি এদের চিনেছি। ওদের আসল কথা কি, এখন নয় চীন রাশিয়া বলে কিছু নেই, চীন বলে কিছু নেই, ভিয়েতনাম বলে কিছু নেই। একটা সময় তো এই ভাঙিয়েই খেত এরা। হ্যাঁ, চীনের বিপ্লব, গেলের নাম রাশিয়ার বিপ্লব, ভিয়েতনামের লড়াই। হ্যাঁ, আমিও জেলে বসে আমি চে গুয়েভারার আমি জেলে বসে বই পড়তাম লাইব্রেরিতে। সেলে আমি 6 মাস ছিলাম, জেলে মারপিট করেছিলাম 6 মাস আমি সেলে ছিলাম। যেখানে পার্থ থাকে ওইখানেই পেছন দিকে আমি 23-44-এ ছিলাম, 6 মাস ছিলাম। আমি রেগুলার 2-3টে করে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম। আমি এমনি ওই নোবেল পড়তাম না, আমি ওই বিপ্লবী বইগুলোই আমি পড়তাম, ভালো লাগতো আমার। এই চে গুয়েভারার মানে ঘটনা, তারপরে ফিদেল কাস্ত্রোর ঘটনা। এই সেদিন দেখলাম যে ফিদেল কাস্ত্রোর ভাই মারা গেছে, ভাই মারা গেছে, এবার আরেকজন যে প্রাইম মিনিস্টার হয়েছে তাকে আমেরিকা খেয়ে নেবে, সেই গল্পটা হচ্ছে। আমি মনে করি বাবু, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ সম্পর্কে আপনার অভিনয় কি? দেখুন, একটাই হচ্ছে আমাদের এই পরিস্থিতিতে রাশিয়া হচ্ছে 1 নম্বর বন্ধু, আর ইসরায়েল হচ্ছে 2 নম্বর বন্ধু। কিন্তু 2 নম্বর বন্ধুটা জানি না আমেরিকাকে ফাঁসালো কিনা। 2 নম্বর বন্ধুটা আমাদের ইন্ডিয়ার দুটো বন্ধু। হ্যাঁ, আর আমেরিকাকে তো বিশ্বাস করা উচিতই না। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্ডিয়াকে, হ্যাঁ, এই আমি ওদের নাম দিয়েছি, কি হলো না,
আমেরিকান বিচ, এই ভারতবর্ষে আমেরিকান বিচে ভর্তি হয়ে গেছে, তারা পয়সা খাচ্ছে, মেয়ে ছেলে নিচ্ছে এবং আমেরিকার গুণগান করছে। এই ধরুন না, এই বাংলাদেশের সঙ্গেই তো ইন্ডিয়ার এই লড়াইয়ে, হ্যাঁ, এরা কৃষক আন্দোলন কার করেছে? সিপিএম পার্টি, এই হান্নান মোল্লা। হ্যাঁ, কংগ্রেস কিছু নেই। কংগ্রেস তো কি বলবো, এরা বেঁচে আছে কি? আমার মনে হয় যে এই কংগ্রেস পরিবার যে কটা বেঁচে আছে সব মোদির আন্ডারে আছে। এরা মুখে মুখে বড় বড় কথা বলে, কিন্তু মোদি ওদের সাইজ করে রেখেছে। 2 নম্বর, আচ্ছা, আমি এবার একটা নতুন খেলায় যাব। নতুন খেলা মানে কয়েকজন নেতার নাম বলবো, যার মধ্যে অনেকেই প্রয়াত হয়েছেন, তাদের সম্পর্কে আপনার ওপিনিয়ন এক কথায় বলে দেবেন। প্রথমে আমি আসছি সোমেন মিত্র। সোমেনদা একদিন আমাকে বসে বলছে হেমেন, জানলি পুলিশ দিয়ে কেউ বড় হতে পারিনি, পুলিশকে নিয়ে রাজনীতি করে বলে। আরে তুই তো নকশাল পিরিয়ডে ইনফরমার ছিলি, বিভূতি চক্রবর্তীর। ওরা নকশাল পিরিয়ডে বিভূতি চক্রবর্তীর ডিসি নর্থ ছিল। হ্যাঁ, সোমেন মিত্তির, পল্টু, জীবন, ফাটাকেস্টা, এরা হচ্ছে কংগ্রেসের নামে তখন নকশালদের ধরানোর কাজ করতো এরা। হ্যাঁ, এই হয়ে এদের আমি একখানা চ্যানেলে বলেছিলাম সোমেন মিত্রের নামটা, তখন বললো হেমেনদা, সোমেনদাকে বাদ দিন। আমি বললাম, কেন? ওর যদি ক্ষমতা থাকে আমাকে মারবে। হ্যাঁ, ও দেখুন না বৈঠকবাজ, ও দেখুন না একে কি নাম ওর, অধীরকে, হ্যাঁ, অধীরকে বৈঠকবাজি করে, হ্যাঁ, ওকে সাইজ করে দিল। হ্যাঁ, ওকে প্রথম কথা ওর চাকর হয়ে থাকতে হবে। আমরা কলকাতার ছেলে, তোর মতো কি, আমার ভুল হয়েছে, ওকে মারিনি, এটাই আমার ভুল হয়েছে। পরবর্তীকালে গৌরীবাড়ি ঘটনায় অজিত পাজা, সোমেন মিত্র সব কনস্পিরেসি। এটা অজিত পাজার কথা বললেন, অজিত পাজা সম্পর্কে আপনার অভিমত কি? উনি মদ খায় কম, মেয়ে ছেলে নিয়ে খায় বেশি, মদের থেকে মেয়ে ছেলের রোগ বেশি, প্রত্যেকের কম বেশি আছে। হ্যাঁ, একটা ঘটনা, হ্যাঁ, আমি বলবো, আমরা তখন 76-এ আমাদের গুয়াহাটি কনফারেন্স হয়েছিল কংগ্রেসে। আমাদের হাতিরবাগানে একজন ভদ্রলোকের ওখানে ব্যবসা আছে এবং বাড়িও আছে, এক্সট্রা বাড়ি আছে। আমাদের বললো যে ওখানে অযোধ্যাকে যদি না, সবাই চায় নেতার আমার বাড়িতে থাকুক। হ্যাঁ, আমরা বললাম ঠিক আছে, বলে দেওয়া হবে। আমরা একদিন আগে গেছি, অযোধ্যা পরে গেছে। এবার যথারীতি কনফারেন্স 2-3 দিনের ভেতর শেষ হয়ে গেছে। আগে থেকেই প্রোগ্রাম হচ্ছে শিলং যাবে গাড়ি নিয়ে। ঠিক আছে, চলো যাওয়া যাবে, ওর সঙ্গেই তো যাওয়া যাবে শিলংয়ে। কিন্তু ভদ্রলোকের একটা 15-16 ম্যাক্সিমাম বয়স হবে, একটা মেয়ে ছিল। বাবা তো বুঝতে পারছে না যে কি করে বুঝবে যে একটা 15-16 বছরের মেয়েকেও ছাড়ে না। দেখলাম গাড়িটায়, ওর গাড়িতেই মানে মেয়েটাকে তুলে নিল। আমরা পেছনে গাড়ি সারা সর্বনাশ হবে রে এটার। হ্যাঁ, এই ভাবতে যাচ্ছি। সেই জন্য আমার ওর উপরে 15 থেকে 65 কাউকে ছাড়ে না। আপনার বক্তব্য অনুযায়ী সুব্রত মুখার্জি সম্পর্কে আপনার ধারণা? আমি কোনোদিন মদ খাওয়া, মদের গন্ধ আমাদের 5 ফুট দূরে থাকলেও আমি গন্ধ পাবো। হ্যাঁ, সে কোনোদিন পাইনি। রাত্রির 12টা-1টার সময় দেখা হয়েছে, বাইরে থেকে হঠাৎ আসছে, হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে। আমরা তো 5 ফুট দূর থেকে গন্ধ পাই, আমাদের তো অসুবিধা হয় না কোনো। হ্যাঁ, কিন্তু আর মেয়ে ছেলের ব্যাপারটা একদম খুব মানে পাবলিকলি তো হয়নি। হ্যাঁ, সেই জন্যই জানি। আর প্রফুল্লকান্তি ঘোষ, ওরও মেয়ে ছেলের দোষ ছিল, কিন্তু লিমিট, এই অজিত পাজার মতো না। ওর বাছাই মেয়ে ছেলে ছিল, হ্যাঁ, কিন্তু মানে অজিতদার মতো না। আচ্ছা, এখনকার নেতাদের মধ্যে যদি বলি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার ধারণা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে উনি প্রচণ্ড রকমের সৎ। শুনুন, এখন একখানা জিনিস কি, এটা উনি যেদিন রিটায়ার হবেন সেদিন জনগণ বলবে। প্রফুল্ল হোসেনকেও তো চোর বলতো, জয় মুখার্জিকেও চোর বলতো, প্রফুল্ল ঘোষকেও চোর বলতো। হ্যাঁ, আর কেয়ালের নাম সিদ্ধার্থ রায়ের কথা ছেড়ে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার ধারণা কি? কি বলবো, দেখুন, ওই পরে ক্ষমতায় চলে যাক, তারপরে আমি বলবো না, ক্ষমতা চলে যাবার মানুষ বলবে, জনগণ বলবে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এই নামটা বললে আপনি একটু চমকিত হবেন, কিন্তু নামটা জিজ্ঞেস করি, খোলাখুলি যখন আলোচনা হচ্ছে, জ্যোতি বসু সম্পর্কে আপনার ধারণা কি? জ্যোতি বসু তো মেয়ে ছেলের দোষ ছিল। সল্টলেকেরই একজনকে স্কুল করে দিয়েছে। এখানে একটা ছোট্ট স্কুল বিডি ব্লকেই ছিল, এখানে রাস্তার উপর ছিল, আমি দেখেছি, কিন্ডার গার্ডেন স্কুল। পরবর্তীকালে বিরাট স্কুল করে দিয়েছে তাকে। ও বাবা, যন্ত্র জিনিস। আর বিজেপি নেতাদের সম্পর্কে আপনার ধারণা কি? আজকের বিভিন্ন যারা খুব উঠছেন, শুনুন, একখানা জিনিস কি পাবলিকের চোখে পড়বেই,
এই বাজারে একখানা বলতে পারেন বিজেপি ক্ষমতায় এলে কি হবে। বিজেপি ক্ষমতায় এলে যদি এই কাউন্সিলর, যে চোর কাউন্সিলরগুলো আছে যারা ঘুটে ঘুরুনি একটা ভদ্রলোচন, আমি না এই ভাষায় কথা বলি, কেন তার বাবা একটা গোটা বিড়ি খাওয়ার ক্ষমতা ছিল না, চেয়ে বিড়ি খেত, কি মাটিতে ফেলে দিলে সেই ছেলেগুলো হ্যাঁ এখন 100-র ওপরে, 100 কোটির ওপরে হ্যাঁ টাকা রোজগার। একজন কাউন্সিলর। হ্যাঁ, আমরা আগে জানতাম আমাদের কংগ্রেসের কাউন্সিলর বলতে রাজীব দেব কে ভাবতাম বড়লোক কাউন্সিলর, কিন্তু তা না। পশ্চিমবাংলা, আমাদের কলকাতার বলছি, কাউন্সিলররা 100, 200, 500, 1000 কোটি টাকার মালিক। তার ওপরে তো আরও আছে অনেকে, স্পেশাল কিছু আছে কয়েকজন, তাদের আরও বেশি টাকা। হ্যাঁ, এরা সব। তার মানে কাউন্সিলর হতে গেলে বিধায়ক বা এমএলএ থেকে কাউন্সিলরদের প্রতাপ বেশি বলছেন? প্রতাপ না, এখন ভাগ দিতে হয়, টাকা দিতে হয়। আগে একে সুদীপ ব্যানার্জিকে দিলে জমা হতো, এখন আর সব জমা বমানোর জায়গায় জমা দাও। আচ্ছা হেমেন্দা, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যখন এরকমভাবে ডাকাবুকো লোক, এবং আপনি এখনো ডাকাবুকো দেখতে পাচ্ছি আমরা, আপনি প্রেম করলেন কবে? প্রেম আমি গৌরী বাড়িতেই তো। আমার প্রথম কথা হচ্ছে, আমার মা, আমি তো জেলে তো অনেকবার ঢুকেছি, সে জেল তো আমার ঘরবাস হয়ে ঘর বাড়ি হয়ে গেছিলো। এবার আমাকে আমার দু দাদার সম্পর্ক করে বিয়ে দিয়েছে। এবার আমি জেল থেকে বেরোলে ভাবতো যে কত বছর পর জেল থেকে বেরোবে তার ঠিক নেই। হ্যাঁ, জেল থেকে বেরোলে তখন বললো যে হেমেন যদি বিয়ে করে তাহলে ওকে নিজে মেয়ে দেখে বিয়ে করতে হবে, আমি বিয়ে দেবো না, পরে এসে আমার নামে দোষ দেবে, সেইটা আমি করবো না। হেমেন ভালোবাসবে যাকে তাকেই বিয়ে করবো। সেই ভালোবেসেছে আমার মেয়ে, ও আমাকে ভালোবেসে, আমার মতো ছেলেকে ভালোবাসে, ওকে বন্ধুরা বলতো। এবং হ্যাঁ, হেমেন মন্ডলকে ভালোবাসা মানে সাংঘাতিক একটা ব্যাপার। বিয়ের বন্ধুরা সব কলেজে পড়তে পড়তে, হেমেনকে বিয়ে করেছি, হেমেনদা কি বলে, হেমেনদাকে তুই চিনিস না তোরা? আমি চিনতে পেরেছি, আমি বিয়ে করেছি। সেই বউকে আমার বউ মারা গেছে, আমি জানি আমি বউকে বলতাম, তো আমি তো কোনোদিন, তুমি আমাকে বলতে পারবে এতদিন, এই ধরো 2-4 বছর আগেও বলেছি, আমি কোনোদিন তোমাকে হাতটা তুলেছি? সে তুমি হয়তো আমাকে চিল্লাচ্ছ আমার উপরে, আমি কোনোদিন হাতটা তুলেছি? হাতটা তোলা হলো মানে তোমাকে মারলাম। হ্যাঁ, আমি তুলেছি বলতে পারবে কোনোদিন? আমি ওই ধরনের লোকই না, আমার সাধারণ জীবন। আমি মারবার সময়ও সাধারণ থাকতাম। আমি কাউকে দরকার হলো সেই সময়কার 5 মিনিটের জন্য মারতাম। আমার একটা সময় ছিল, কম বয়স তখন, মারপিট আরম্ভ করছি, আমাদের সঙ্গের কাউকে ছেলেকে মারলে না আমার শরীরটা কাঁপতো, যতক্ষণ না ওই একজনকে মারবো ততক্ষণ কাঁপতো, আবার মারলে আবার শরীর ঠান্ডা হতো। এইরকম আমার চরিত্র ছিল। কাউকেও আমি অহেতুক মারবো কেন? এ কি আমার পেশা নাকি? না আমি ওই কেন না বাংলা বইয়ের কি বলেন নাম, গুন্ডা। হ্যাঁ, তো এখন যে গুন্ডাদের দেখেন হিন্দি সিনেমায় বা বাংলা সিনেমায়, তা আপনার কি মনে হয়? আমি একটা ভাষায় আমি বলি, আমি এখনো বলি, এই ভাষাগুলো আমার পাল্টায়নি। আমি এখনো গুন্ডা নাকি গান্ডু এলে বলো, গান্ডু বললে গান্ডুকে অপমান। তো আপনার জীবনে যে এত উত্থান পতন গেছে, আপনার সব থেকে যে আফসোস হচ্ছে কোনটা? পুলিশটাকে মেরে? ঘটনা চক্রে হয়েছে, কে মেরেছে তাও জানি না। ঘটনা একটা ঘটেছিল, সেই ঘটনায় পুলিশটা মার্ডার হয়ে গেছে। তো হেমেন্দা, আপনি যে এত খোলামেলা কথা বললেন, আপনার ভয় করছে না? কিসের ভয়টা, কিসের করবো? এই ভয় শুনুন, সবচেয়ে বেশি ভয় পায় এরা কাকে জানেন? এরা সবচেয়ে বেশি ভয় পায়, এরা দুশ্চরিত্র তো, শালা মেয়েটা ফাঁসিয়ে না দেয়, এরা ফাঁসিয়ে। আমি একদিন আপনার ইন্টারভিউতেই আমি বলেছি, রাজনৈতিক নেতাদের যদি কোনো রক্ষিতা থাকে আমার কাছে আসুন, 10-20 লাখ টাকা নেবেন না, আমার কাছে আসুন, ওরা 10 কোটি টাকা দেবে। পরবর্তীকালে দেখা গেল 50 কোটি টাকা কোন মেয়ে ছেলের বাড়িতে পাওয়া গেছে। হ্যাঁ, এরা ওইটাকে ভয় পায়, কিন্তু ভোট সব চলে যাবে একটাতে। আচ্ছা, ভোটের আবহাওয়া আসছে, আপনাদের প্রফেশনে বলে দিচ্ছি, কৃষ্ণ কিশোরকে নাম শুনেছে? হ্যাঁ, কি চ্যানেল চালাতো? খাস খবর। খাস খবর কিরকম চলতো বলুন তো, আগে বলুন। সাংঘাতিক চলতো, সাংঘাতিক। সন্ধ্যের সময় লোকে খাস খবর দেখবে, 9টার সময় খাস খবর দেখার জন্য লোকে। এবার একটা মেয়ের জন্যে ওকে কোথায় চলে যেতে হলো? একদিন একটা চ্যানেল উঠে গেল, কিশোরের লাইফটা শেষ হয়ে গেল, পরবর্তীকালে এমনি কিছু এতে করছে। এই ধরনের আর কেউ নেই নাকি? শুধু কিশোরই ছিল? ওকে হত্যা করা হলো, বলবো আমি, হত্যা করা হলো। রাজনৈতিক মানে ওই আপনাদের প্রফেশনের খুন বলে এটাকে, প্রফেশনাল কিলিং। প্রফেশনাল কিলার।
তো হেমেন্দা, আপনি তো দীর্ঘদিন ধরে এই প্রফেশনে রয়েছেন, বা আপনার যে হ্যাঁ। প্রফেশন তাতে রয়েছেন, আপনার তাতে কোনো আফসোস হয় না পেছন দিকে তাকিয়ে? কিসের জন্য? আপনার কোনো আফসোস হয় যে আমার যদি শুনুন, আপনার যে নামের আগে একটা গুন্ডা নাম শুনুন, লেভেল আটকে গেছে? শুনুন, তাহলে এই এই ভদ্রলোকের ছেলেদের নাম কি বলবে? এই যারা কোটি কোটি টাকা নিচ্ছে আর 10টা করে মেয়ে ছেলে আছে, তাদের কি নাম দেবে? এদের তাদের কি নাম দেবে? দুঃসাহস বলবে? কেউ বলে? উল্টে টাকায় চাইতে যায় ওদের কাছে। হ্যাঁ, আমার নামে কি বলবে? আমার ছেলে, আমি জানি রাজনীতি, আমি একটা সময় বড় হব, আমার ছেলেদের প্রথম আমার জ্ঞাতি গোষ্ঠী আমার ছেলেদের কানে ঢোকাবে তোর বাবা গুন্ডা ছিল। কিন্তু এরা আমাকে জানে, আস্তে আস্তে বড় হয়েছে, বাবার চরিত্র দেখেছে, মায়ের সঙ্গে ব্যবহার দেখেছে, এগুলোই তো প্রথম ওর মধ্যে লাগবে যে বাবা তো কোনোদিন কাউকে এমনি মারেনি। অর্থাৎ আমরা হেমেন্দার সাথে কথা বলে আজ বুঝতে পারলাম একটা মানুষ হেমেন্দা রয়েছেন, হেমেন মণ্ডল, যার আমরা আজকের এই জিএসএস নিউজের আমরা খানিকটা প্লাসে উন্মোচন করার চেষ্টা করলাম। হেমেন্দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, বলুন বলুন বলুন। আমেরিকান বীজগুলো ইন্ডিয়াতে আছে এখন, এদের থেকে সাবধান হওয়া উচিত। আমরা আর মুসলিমদের আমি একটাই জোরহাত করে বলবো, মুসলিমদের, আপনারা পাকিস্তানকে চিনুন, তাহলে ইন্ডিয়াকে চিনতে পারবেন। হ্যাঁ, একখানা জিনিস কি, পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক ওখানে গিয়ে থাকুক না, আপনাদের তো কোনো ক্ষতি নেই। আমরা তো 200 বছর ধরে গেলে কী সব এ করছে, কী নাম ওই জাতি গণনায় কী সব করছে আপনাদের ওই কি এসআইআর ফেসআইআর। হ্যাঁ, আমি তো করিনি, আমি ভোটে দাঁড়াবো না বলে আমি এসআইআরই করিনি। আমি আমার দেখলাম যে আমার তো একটু, আমার দাদুর বাবা, আমাদের পাতিয়ালে দেশ, দাদুর বাবার দলিল আছে, হ্যাঁ, আমি ফেলে দিতে পারি আমার দাদুর নাম, আমার বাবার নাম, এবার আমি তো এসেই যাবো অটোমেটিক। এরপরে আমার কি দরকার আর? হ্যাঁ, আমি তো ভোট দেবো না, আমি তো ভোটও দিতে ভালো লাগে না, বয়স হয়ে গেছে, হাঁটা চলায় অসুবিধা হয়, ফ্রি হাঁটতে পারি না, দৌড়তে পারি না। হ্যাঁ, কিন্তু গুন্ডামি করতে পারি না, না, বেঁচে আছি এই কারণে। যদি কোনোদিন আমেরিকা যদি আমাদের দেশ ভাগ করে দেয়, তখন পশ্চিমবাংলায় গুন্ডামি বলবো কি, বাড়ির মেয়ে বউকে সামলে রাখতেই অস্থিতি হবে। আমরা থাকলে অন্তত গাইড করতে পারবো, অন্য কিছু না, আমরা তো লড়াই করতে পারবো না, কিন্তু জেনারেল একজন দরকার, সে তো আর্মস নিয়ে দৌড়ায় না। ঠিক তাই। হ্যাঁ, সেই আমরা জেনারেলের মিডফিল্ড জেনারেলের ভূমিকা নেবেন আপনারা। অর্থাৎ আর যাদের এখানে যারা মুসলিম আছে, যারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসে আছে, আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করছে, অন্য কিচ্ছু না। এরা আপনারা যারা সুস্থভাবে আছেন, যারা তাদের অশান্তি করার চেষ্টা করছে, তাদের ইন্ডিয়া থেকে বার করে দিক না। আপনাদের তো, আপনার কখন ধর্ম দেখবেন, আগে ভাববেন পাকিস্তানকে, আপনাদের পাকিস্তানে গেলে থাকতে পারবেন? আপনাকে যদি বলা যায় 1 বছর পাকিস্তানের থেকে আসো, দেখো কীরকম পাকিস্তান, আপনারা থাকতে পারবেন না ওখানে? তাহলে আপনার ওদের ধর্ম বলে কী ভাবছেন? এই তো এই মুসলমানই তো খুন করছে, তাহলে আপনারা কি এক পক্ষ নিচ্ছেন? তো তাহলে এগুলো ভাববেন না, আপনি কি দেখছেন সেটাই ভাববেন। আপনাদের পূর্বপুরুষ অনেক এইভাবে উস্কানি দেওয়া হয় যে সমস্ত মুসলমানকে বিজেপি এসে বার করবে, এত সস্তার বিজেপি এসে বার করে দেবে? হ্যাঁ, অত সহজ না। আর কাউন্সিলরদের যদি ঠিক না করে, এই এখন রামু আছে, আবার যদি কালকে শামু এসে যায়, যদি ওই সারা কাউন্সিলরের ভাই হয়, তাহলে তো সারা চোরই থেকে যাবে। ওকে 2 দিন পরে বলবো, এই দেখো সালা, এ সালা আগে চুরি করতে, সালা আরো বেশি চুরি করছে। এবারে ভোটে তাহলে তৃণমূল না বিজেপি, আপনার কোন দিকে? আমি বলবো মোদি জানে, মমতাও জানে, মোদি জানে, মোদি জানেন। আমরা হেমেন মণ্ডলের সাথে কথা বললাম, এবং 2 পর্বে হেমেন মণ্ডলের জেসি নিউজ প্লাসে সাক্ষাৎকার, সেখানে মানুষ হেমেন মণ্ডল যেমন উঠে এলেন, তেমন তার রাজনৈতিক চেতনার কথা উঠে এলো। আরেকখানে জিনিস কি, হেমেন মণ্ডল মুসলমান বাড়িতে খেয়েছে, এখন হয়তো খাওয়ার সুযোগ হয় না, অনেক দিন মুসলমান বাড়িতে খেয়েছি। আমি আগে গরুর মাংস খুব খেতাম, হ্যাঁ, শুয়োরের মাংস খেতাম, আমার ওসব জাত ধর্ম, কিন্তু ঠাকুর মানি। আবার আমি জানি আমাকে বাঁচিয়ে রেখেছে একজন, হ্যাঁ, সে ছাড়া কেউ, আমি বেঁচে থাকার কথা না, হ্যাঁ, কিন্তু বেঁচে আছি ওপরওয়ালার জন্যে। এই ওপরওয়ালা এই আছে, একে বিশ্বাস করি, তার মানে তোমার ধর্মকে অবিশ্বাস করি না। আমার বন্ধুবান্ধব তো চেনাশোনা, চিন্তা করতে পারে না। আমি একজনকে বলেছি এই তোর ঈদে বলছে, আমি কি কাশিটা বলো, ভালো খাসি না কি কাটে ওরা,
আমি বললাম, ভালো ভালো দেখে মাংস দিবি, রান্না করেও দিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আমি ওই ধরনের লোক না। এক হাতে গরু খাবো, হ্যাঁ, শুয়োর খাবো না। আমি গরুও খাই, শুয়োরও খাই। আমাকে এখনো যদি বলে গরু খেতে, আমি এক হাতে গরু খাবো, এক হাতে শুয়োর খাবো। ওই ধরনের ছেদো বাঙালি না, ছেদো বিপ্লবী না আমি। আমরা হেমেন মণ্ডলের কাছে অকপটে শুনলাম তার কাহিনী, এবং শুনে একটা জিনিস বুঝতে পারছি, মানুষ হেমেন মণ্ডল কিন্তু সবার থেকে আলাদা, এবং রাজনৈতিক চেতনা তার প্রবল। এই কথা জানিয়ে আমরা যে নিউজ প্লাস থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার।